আরে খুশি তুমি? কথাটা অনুসরণ করে পেছনে তাকালো খুশি। শিশির স্যারকে দেখে চমকে উঠল সে। জি স্যার, আমি এতদিন পর কলেজে আসলে যে? আসলে স্যার, বাড়িতে কিছু সমস্যা ছিল পারিবারিক। ও আচ্ছা, তবে ফার্স্ট ইয়ারে ক্লাস তো শুরু হয়ে গেল, কোচিংয়ে ভর্তি হওনি? স্যার, হয়েছি, তবে ফিজিক্স এরটা আপনার কাছেই পড়ব ভাবছি। ভালো করেছো তো, একদম ঠিক করেছো। ঠিক আছে, কাল থেকে তাহলে জয়েন হয়ে যেও। ঠিক আছে স্যার। শিশির স্যার চলে যেতেই খুশি বসলো বেঞ্চে। পাশে এসে বসলো নাফিসা। সেও বেঞ্চে বসে গালে হাত রেখে অন্যদিকে তাকিয়ে বলল, কেউ আমার দুঃখটা বুঝলো না গো, কেউ বুঝলো না। আমি হতাশ, প্রেম ভিটামিন পি এর অভাবে আজকে শুকিয়ে যাচ্ছি। বউ কুঁচকে তাকালো খুশি, তার কাঁধে হাত রেখে বলল, আহারে তাই? বিশ্বাস কর দোস্ত, তোর দুঃখ দেখে চোখ থেকে পানি বের হয়ে আবার ভেতরে ঢুকে গেল। এখন বল তো কী করি? দেখ জানু, মজা নিবি না একদম। তো কি করব? নাচবো? কার সাথে? তোর ভাতারের সাথে। এমন করিস কেন জানু? তো কেমন করব? আমার ওপর দিয়ে এই দুদিনের ঘূর্ণিঝড় টর্নেডোর পূর্ববাস বয়ে গেছে, আর তুই পরে আসিস প্রেম নিয়ে। আরে পাগলি, প্রেম নয়, শালারে খাইয়া সাইরা দিয়ামু। ভণ্ডামি সেরে ভালো হয়ে যা, আর আমাকেও ভালো হতে দে। কিছু না করে কেস খেয়ে যায়, কি কপাল। তোরা করিস ভণ্ডামি আর ফেসে যাই আমি। আমি কয়টা করেছি বল? আমিও তো করিনি। তাহলে বোন, আর করারও দরকার নাই। ব্যাগ নিয়ে আর ওঠ, নয়তো আমি গেলাম। 2টা বাজতে আর 5 মিনিট বাকি। 1 সেকেন্ড লেট হলে অবরোশ ভাই শুটো দিয়ে ঘুড়ি উড়াবে আমায়। নাফিসা আর আগ বাড়িয়ে কিছু বলল না। খুশি বেশ ক্ষেপে, এখন কথা বাড়ালে দুঘা পড়বে তার উপর। বেচারিও হাঁটতে দিল খুশির পিছন পিছন। ক্যাম্পাস এরিয়ার পা রাখতে সামনে এসে দাঁড়াল নাহিদ। খুশি রাগী কণ্ঠে বলল, পথ আটকালেন কেন? জান পাখি, তুমি দেখা করতে এলে না কেন? ইচ্ছে ছিল না তাই? ও মা, তা বললে চলবে? আমার দিলটা চুরি করে করে এখন পালিয়ে বেড়ালে হবে? আমিও কিন্তু তোমার মনটা চুরি করতে চাই জান পাখি। খুশি চটে গিয়ে বলল, করবি তো? দেখতে তো চোরের মতোই লাগে। কথাটা শুনে ফিকে হেসে উঠে সবাই। খুশি সেদিকে পাত্তা না দিয়ে সোজা হাঁটা ধরে গেটের দিকে। অব্র হয়তো পৌঁছে গিয়েছে। পেছন থেকে ডাকে নাহিদ, কাজটা ভালো হলো না জান পাখি, এর জন্য পস্তাতে হবে। কিরে, এত লেট হলো কেন? কখন থেকে ওয়েট করছি। কোথায় অব্র ভাই? শুধু 1 মিনিট লেট হয়েছে। তাও হবে কেন? আসলে নাফিসাকে এগিয়ে দিতে 1 মিনিট ওভার হয়ে গিয়েছে। বাইকে উঠ। খুশি কোনো রকম তার স্থির পা দুটো রেখে বসলো বাইকে। অব্র হেলমেট এগিয়ে দিয়ে বলল, পরে নে। ভদ্র মেয়ের মতো পরে নিল খুশি। বাইক এক স্টিয়ারিং এ এসে পৌঁছালো চৌধুরী নিবাসে। অব্র বাইকে দাঁড় করিয়ে বলল, তুই ভেতরে যা, আমি পরে আসছি। ঠিক আছে অব্র ভাই। খুশি নিজের রুমের দিকে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে আলোচনা বসেছে। রেহেনা সব কর্মচারীদের লিস্ট দিয়েছে সন্ধ্যায় নিশানদের বাড়ি থেকে লোকজন আসবে রূপকথাকে দেখতে। বড়দের আলোচনার মাঝে সিঁড়ি দিয়ে নামলো অব্র। রেহেনা ডাকলেন তাকে, এখন একটু বিজি আছি দাদিমণি, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। ফোন কানে নিয়ে বাহিরের দিকে হাঁটা দিল অব্র। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলো খুশি। তারপর মিররের সামনে দাঁড়িয়ে বেনুনি খুলে মাথা চিরুনি করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে রৌদ্র যাচ্ছিল খুশির রুমের সামনে বেলকনি দিয়ে। তার চোখে আটকায় মিররের সামনে দাঁড়িয়ে থাকা খুশির প্রাণে। সে পর্দার ওপারে দাঁড়িয়ে দেখল খুশিকে। দেখতে সাক্ষাৎ আসমানের পরি। কোমর অবধি লম্বা কেশগুলো দুলছে বাতাসে। রৌদ্র কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। তার অবাধ্য পলক পড়তে চাইছে না। সাদা কামিজে বেশ অপরূপ লাগছে খুশিকে। কি একটা ভেবে লজ্জা পেল রৌদ্র। তার এলোমেলো দৃষ্টি সরিয়ে ঠোঁট কামড়ে হেসে আবার তাকালো সেদিকে দৃষ্টি রেখে রৌদ্রর মন বলল, ওই বেনি খুলে এলো চুলে। আসো যখন দেখি, এই পরাণে জুড়ে ডাইকা চলে
বাকবাক্কুম পাখি সে অস্থির মনে ছুটে গেল নিজের রুমের দিকে। খুশিকে সবসময় বেলকুনিতে দেখে অভ্যস্ত, এভাবে খোলা চুলে দৃষ্টি ভরে আগে কখনো দেখা হয়নি, তবে বেশ ভালোই লাগতো তাকে। সে রুমে এসে দেওয়ালে পিঠ থেকে ঠোঁট কামড়ে হাসলো, তারপর টেবিল থেকে কাগজ কলম নিয়ে কি যেন একটা লিখল। সে কাগজে একবার চোখ বুলিয়ে বুকের বাঁ পাশে হাত রেখেই চোখ বুজে নিল। সেই দৃষ্টি চোখের সামনে ভাসতেই রৌদ্র গাইল, ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর, এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড়। একটু সুখের ছোঁয়া পেটে মনটা তারে ডেকে যায়, একটু সুখের ছোঁয়া পেটে মনটা তারে ডেকে যায়। সেই মুহূর্তে রুমে ঢুকলো তুলি। আচমকায় তুলিকে দেখে রৌদ্র অপ্রস্তুত হয়ে দাঁড়ালো, বুকে বাঁধা কাগজের হাতটা পেছনে নিয়ে রাখলো, তারপর বলল, তুই? হ্যাঁ ভাইয়া। তুই এই সময় এখানে কি করছিস? আগে বলো আমায় কেমন লাগছে? ভালোই লাগছে। শুধু ভালো? আর কিছু লাগছে না? তোকে আর কেমন লাগবে? সারা দিন তো ভণ্ডামি করে বেড়াস। কোথায় আমি ভণ্ডামি করেছি? ভাইয়ার কাছ থেকে শুনলাম তোরা নাকি এক একটা প্রেম শুরু হয়ে গিয়েছে। এ মা, সি, সব মিথ্যা। তার মানে বলতে চাইছিস ভাইয়া মিথ্যা বলেছে? না তা নয়, তবে সব দোষ খুশি আপু আর নাফিসা আপুর। ওদের জন্য শুধুই আমি কেস খেয়ে যাই। তোর না সামনে এসেছি, যা গিয়ে পড়তে বস। তোর আর শাড়ি পরে ঢং করে বেড়াতে হবে না। বললে না তো আমায় কেমন লাগছে, পেতনির মতো লাগছে। এইবার যা, এটা কিন্তু ঠিক না। আমি না তোমায় ভালোবাসি। এই তুই ভালোবাসিস মানে? এইটুকু মেয়ে তুই ভালোবাসা মানে বুঝিস? সব বুঝি রৌদ্র ভাই। তুমি সবাইকে বলো রূপকথা আপুর পর তোমার আর আমার এঙ্গেজমেন্টটা যেন করে রাখে। মারব তোর তুলে আসার, যা এখান থেকে। নাক টিপলে দুধ বের হবে। সে আসছে এঙ্গেজমেন্ট করতে। দেখো তুই যাবি নাকি গণধোলাই দিব? যাচ্ছি, তবে কাজটা ভালো হলো না। দাদিমণিকে বলে দিব তুমি তোমার ফ্রেন্ডের সাথে মিলে সিগারেট খাও। অব্র ভাইকেও বলে দিব। রৌদ্র হাসলো। ভাইয়া নিজেও মাঝে মাঝে দুই একটা টান দেয়। যা গিয়ে বল। ঠিক আছে তাহলে দাদিমণির কাছেই বলে দিব তুই গেলি। রৌদ্র তেড়ে আসতেই তুলি এক ছুটে পাড়ালো। নিচে হইচই, তবে শশীর মন অস্থিরতায় ভাসছে। শাওন কবে রাগ করে বেরিয়ে গেল, কি করছে, কোথায় আছে, একটা কলও করেনি। ছেলেটা অল্পতেই রেগে যায়, তবে শশীর প্রতি অগাধ ভালোবাসা। এতক্ষণে একটা কল হলেও দেওয়া কথা। না জানি এই রাগ কার ওপর ঝাড়ছে ছেলেটা। এসব ভাবতে ভাবতেই কল দিল শাওনের ফোনে। বারবার রিং হওয়ার পর হঠাৎ রিসিভ হতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, কি হয়েছে? কল দিচ্ছিস কেন বারবার? আজ আসলে না কেন? ওই আসমু ওই মির্জাফরের বাড়িতে? না তোমার শ্বশুর বাড়িতে? আমার জানা মতে কোনো শ্বশুর নাই। মির্জাফরের বাড়ি ওইটা। এত রাখছো কেন? আমার ইচ্ছা। দেখো তেরামি না করে সুন্দর করে কথা বলো। আগে ক ভাই কইলি কেন? এই মির্জাফরের বংশ ক ভাই কইলি কেন? আমি তোর ভাই লাগি? আরে তখন মুখ ফুসকে বেরিয়ে গিয়েছিল। বেশি পাকনামি করা চোদাও। পাকনামি? শালি মির্জাফরের বংশ। এই মির্জাফরের বংশ জ্বালায় পুরাই জীবনটা ছারখার করে দিল। এখন যে তুমি আমাকে শালি বানিয়ে দিচ্ছ, দুর্বাল, কল রাখ। আরে শোনো না, মির্জাফরের গোষ্ঠী থেকে কি শুনবো রে? কি শুনবো? ওই শয়তানি বুদ্ধি। কার পিঠে ছুরি মারা যায়, কেমনে কাকে নির্দোষ হওয়া সত্ত্বেও বাড়ি থেকে বাইর করে দেওয়া যায়। দেখো ফুপির সাথে যা হয়েছে, এখানে আমার কোনো হাত নেই। এটা আব্বু, বড় আব্বু আর ছোট আব্বু জানে। এসবের মাঝে আমায় কেন টানছো? তুইও তো ওই মির্জাফরের গোষ্ঠী। দেখো এবার বেশি বকছো। বালের কথা মারাও, মির্জাফরের বংশ। তোমার ওই বালের কথার ধার ধারি না আমি, শাওন, বুঝছো? কল কেটে দিতেই শশী কপাল চাপকালো। এমনি তো ঝামেলার শেষ নাই। কেন যে ওই পাগলকে ভাই বলতে গিয়েছিল? সে কি ইচ্ছে করে বলেছে? মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে। ধুর, এখন এই পাগলের রাগ ভাঙাবে কে?
শশীর মাথায় কিচ্ছু ঢুকছে না। রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলমারির সব জামা কাপড়। খুশি এতগুলো ড্রেস দেখেছে, কোনটাই পছন্দ হচ্ছে না। আজ রূপকথাকে দেখতে আসবে চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে, তাই আয়োজনটা বেশ বড় করেই হচ্ছে। তারই মাঝে আগমন ঘটল অব্রর। অব্রকে এভাবে আসতে দেখে খুশি কিছুটা অপ্রস্তুত হয়ে দাঁড়ালো। এভাবে রুমে যার চারপাশে এত জামা কাপড় পরে থাকতে দেখে অব্র ফোন কানে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এগুলো কি? আসলে কোনো ড্রেস পছন্দ হচ্ছিল না অব্র ভাই। অব্র হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এটা পরিস আজকে। খুশি অবাক দৃষ্টিতে তাকালো। আমার জন্য? এটাতে কি আছে অব্র ভাই? বলে শপিং ব্যাগ খুলে দেখলো শাড়ি। সবুজ কালার শাড়ি তো কখনো পরেনি, এবার পরবি। কিন্তু অব্র ফোনটা পকেটে রেখে গম্ভীর কণ্ঠে বলল, সমস্যা কি? আসলে কখনো এই রঙটা পরা হয়নি, বুঝতে পারছি না কেমন মানাবে। তোদের চার বোনের জন্য গ্রিন শাড়ি নিয়ে এসেছি। আফাটার অল কালারটা আমার পছন্দের। আপুও আমার দেওয়া শাড়িটাই পরছে। তুই শশী, তুইও পরবি, ফ্যামিলি পিক তোলা হবে। অব্র ভাই, আমি পিঙ্ক কালার একটা 3 পিস রেখেছিলাম, ভেবেছিলাম আপুর এঙ্গেজমেন্টের দিন পরব। অব্র দৃষ্টি গম্ভীর রেখে কটমট করে বলল, তোর সমস্যা কি? বাকি তিনজন পড়তে পারলে তোর এত অজুহাত কিসের? কালারটা অসাধারণ, তাছাড়া তোর ফর্সা গায়ে বেশ মানাবে। তোরা মেয়ের জাত আসলেই ছাগল, কোনটা মানায় না মানায় বুঝতে পারিস না। হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিল, সবুজ শাড়িতে মেয়েদের খুব মানায়, কিন্তু মেয়েরা কেন জানি এই সবুজ রঙটাই পছন্দ করে না। খুশির আর কথা বাড়ালো না। অব্র চলে গেল নিজের রুমের দিকে। রুমে বসে মাথায় হাত ঠেকিয়ে শুয়ে রইল রেহেনা। ঢুকলো রৌদ্র, তার কণ্ঠে মধুমাখা, আসবো দাদিমণি? কপাল থেকে হাত সরালো রেহেনা। হ্যাঁ আসো দাদু ভাই। রৌদ্র মিষ্টি হাসলো, বলল, তোমার সঙ্গে কিছু কথা ছিল দাদিমণি। জানি না রাখবে কথাটা, তাও আশা নিয়ে এলাম। রেহেনা মৃদু হাসলো। তুমি আশা নিয়ে এসেছো দাদু ভাই, তোমার আশা কি ফেলে দেওয়া যায়? বলো তুমি কি বলতে চাও। আজকে তোমার কাছে একটা প্রস্তাব রাখবে? রেহেনার মুখে মিষ্টি হাসলো। বলে ফেলো দাদু ভাই। রৌদ্র বুঝতে পারল না কিভাবে শুরু করবে। তাকে কাচুমাচু হতে দেখে রেহেনা আবার জিজ্ঞেস করলো, তুমি কিছু বলতে চাও দাদু ভাই? নীরব পরিস্থিতি। রৌদ্র থেমে বলল, দাদিমণি। কথাটা বলার আগেই নাজনীন বেগম দৌড়ে আসলেন। দুজনেই তাকালো সেদিকে। কি হয়েছে বড় বৌমা? মা, নিচে নিশান বাবারা এসেছে, আপনাকে খুঁজছে। ঠিক আছে তুমি যাও, আমি আসছি। নাজনীন বেগম চলে যাওয়ার পর রেহেনা মৃদু হেসে বললেন, দাদু ভাই তোমার কথাখানা আমি সময় করে মনোযোগ দিয়ে শুনছি, এখন নিচে চলো। ঠিক আছে দাদিমণি, সমস্যা নেই। তুমি ওই দিকটা আগে দেখো, আমি বরং পরে বলছি। ড্রয়িং রুমে বরপক্ষের সম্মুখে বসে রইল রেহেনা, এমদাদুল চৌধুরী, শাহাদাত চৌধুরী আর আরিফ চৌধুরী। তারা একে অপরকে বিয়ের ব্যাপারে আলোচনা করছে। চৌধুরী গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত। রূপকথাকে ওপরে তৈরি করা হচ্ছে। তুলি শশী অব্র দেওয়া শাড়িটা পরতে রূপকথাকে তৈরি হতে সাহায্য করছে। এদিকে খুশির কোনো খবর নেই। মেয়েটা কখন রুমে গিয়েছিল তৈরি হবে বলে। চলবে। এত আগে চলবে?